কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমাদের টপিক অ্যানার্কিক্যাল সোসাইটি 41-এ আসছে, এটা 46-এ আই গেস রিপিট করে দেবে, খুবই সম্ভাবনা আছে। কেন সেটা পরে বলবো, পড়তে পড়তে বুঝবেন। এখন বলি বই কি। প্রথমত ভাই আমি মোটামুটি 2টা বা 3টা বই ফলো করি পিডিএফ বানানোর ক্ষেত্রে। একটা হচ্ছে ম্যান্সের কনসেপচুয়াল বইটা ভাই ভালো, বইটা কিনতে পারেন। আরেকটা হচ্ছে আপনি কনফিডেন্সের বইটা খুব ভালো, কিনতে পারেন। আরেকটা হচ্ছে আপনার নাইম বের বইটা ভালো। নাইমের বইটা আমার একটু কঠিন মনে হয়, মূলত ম্যান্স এবং হচ্ছে কনফিডেন্সের বইগুলো থেকে পিডিএফগুলো মানে ধারণাগুলো নেই আর কি। বইগুলো কিনে পড়বেন, বইগুলোর দাম খুবই কম। কনফিডেন্সের বইটার দাম মনে হয় 120 টাকাও হবে না, 80 টাকা মনে হয়। আর ওই ম্যান্সের বইটা কম টাকার। বই কিনে পড়বেন, পিডিএফ করবেন না, এটা খুবই খারাপ। আর আমি পিডিএফ জীবনও দিব না, কারণ এটা ঠিক না এবং এটা অনৈতিক। একটা রাইটার অনেক কষ্ট করে হচ্ছে বই বানায়, আমি জাস্ট আমার পড়ার জন্য আমি নিচ্ছি, ছবি তোলে, আর কিছুই না। সো বই কিনবেন। আর এখান থেকে আপনি ধারণা পাবেন আমার থেকে। আশা করি আমার ভিডিওগুলো শুনলে আপনার মনে থাকবে, কারণ আমি অনেক মানে রিলেট করার ট্রাই করি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, এবং অনেকবার রিপিট করি, সো মনে থাকার কথা। যাই হোক, দেখেন অ্যানার্কিক্যাল সোসাইটি। দেখেন অ্যানার্কিক্যাল সোসাইটির হচ্ছে সঠিক কোনো বাংলা নাই, এটা মাথায় রাখতে হবে। এখন সঠিক কোনো বাংলা নাই, এটাকে অনেকে নৈরাজ্যতান্ত্রিক সমাজ বলে অভিহিত করে। এখন অ্যানার্কিক্যালের সঠিক বাংলা নৈরাজ্য কিনা এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তবে এটা হচ্ছে বহুল প্রচারিত দেখে পরীক্ষায় এইভাবেই আসে, তবে পরীক্ষায় নৈরাজ্য সরাসরি আসে না। হ্যাঁ, অ্যানার্কিক্যাল হিসেবে আসে, ইংলিশটায় আসে, কারণ এটা প্রপার বাংলা এটা না। যে ওটা আমাদের ইম্পর্টেন্ট না। দেখেন আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসমূহের মধ্যে সৃষ্টি হয়েছে পারস্পরিক নির্ভরশীলতা। রাষ্ট্রসমূহ সেই পারস্পরিক নির্ভরশীলতার প্রতি দৃষ্টি রেখে দ্বন্দ্ব, যুদ্ধ ইত্যাদি এড়িয়ে সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা এবং সংহতি প্রতিষ্ঠা করতে চায়। ঠিক আছে। এখন প্রতিটা রাষ্ট্রে আমরা পড়ে আসছি আন্তর্জাতিক সম্পর্কে হচ্ছে সবার কিছু লাগে। যেমন বাংলাদেশ হচ্ছে আপনার হচ্ছে লেবার ইন্টেন্সিভ। সো বাংলাদেশ হচ্ছে কি করে, খুব কম টাকায়, কম টাকা দিয়েই হচ্ছে আপনার গার্মেন্টস প্রোডাক্ট প্রডিউস করতে পারে। আবার আমার কাছে হচ্ছে কোনো ধরনের ধরেন হচ্ছে সার নাই, আমি রাশিয়াকে বললাম যে ভাই তুমি আমাকে সার দাও, বিনিময়ে আমি তোমাকে গার্মেন্টস প্রোডাক্ট দিচ্ছি বা কিছু একটা দিচ্ছি। এই যে এক্সচেঞ্জ, এগুলোও কিন্তু কি হচ্ছে আমাদের এই যে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা সৃষ্টি করে। যেমন মধ্যপ্রাচ্যে কী করলাম, মধ্যপ্রাচ্যে বললাম যে ভাই তুমি হচ্ছে আমাকে কী দাও, তেল বিক্রি করো আমার কাছে। এখন আমি মধ্যপ্রাচ্যকে তেল আনবো, এখন আমার টাকা দেওয়া লাগে মধ্যপ্রাচ্যকে। আমি আবার ইউএস থেকে বললাম যে ভাই তুমি আমার থেকে গার্মেন্টস প্রোডাক্ট নাও, তাহলে গার্মেন্টস প্রোডাক্ট বিক্রি করে আমি টাকা পাইলাম, সেই টাকা দিয়ে আমি তেল কিনলাম। তাহলে দেখেন এইভাবে হচ্ছে বহুমাত্রিক সম্পর্কগুলো বিল্ড হয়, মানে হচ্ছে বিভিন্ন প্রয়োজনে। আবার এইখানেই আমরা দেখতে পাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে এই অ্যানার্কিক্যাল সোসাইটির ধারণা সৃষ্টি এখান থেকে। দেখেন যে অ্যানার্কি প্রকৃত অর্থ হচ্ছে যখন কোনো সম্প্রদায়, সমাজ বা রাষ্ট্রের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার কি অনুপস্থিত থাকে, যখন সমাজের ভিতরে সর্বোচ্চ কর্তৃপক্ষ থাকে না, তখন হচ্ছে নৈরাজ্যের উদ্ভব ঘটে বলে মনে করে। এখন দেখেন মূলত হচ্ছে এটা কি, মূলত হচ্ছে ব্যাপারটা এরকম যে ধরেন আপনি হচ্ছেন আপনার বাসায়, আপনার বাসার মধ্যে হচ্ছে আপনার মা বাবা ঘুরতে গেছে 1 মাসের জন্য। এখন বাসাতে হচ্ছে কোনো সেন্ট্রাল অথরিটি নেই। আপনারা হচ্ছেন 3 ভাই, 3 ভাই প্রায় সমবয়সী, কেউ কাউকে পাত্তা দেয় না। এখন একজন রাত 10টা বাজে আসবে, একজন রাত 12টা বাজে আসবে, একজন রাতে বাসায় আসবে না, মানে একজন হচ্ছে মুরগি কিনবে, মানে কোনো ধরনের সিস্টেম কাজ করবে না। তাহলে মূলত হচ্ছে এখান থেকে আসে হচ্ছে যখন কোনো কন্ট্রোল করার জন্য কোনো হায়ার টপ অথরিটি নাই, তখন সবার মধ্যে এক ধরনের গা ছাড়া ভাব সৃষ্টি হয়। ওই সময় আপনার সময়টাকে বলা হচ্ছে কি, ওই ওই সিস্টেমটাকে বলা হচ্ছে নৈরাজ্যকর সিস্টেম। ওকে। তাহলে দেখেন রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ব্যবস্থার নিয়মকানুনকে অস্বীকার করে, ফলে সমাজে সামাজিক বিশৃঙ্খলা চরমে আকার ধারণ করে এবং সামাজিক নৈরাজ্য দেখা দেয়। এখন দেখেন আমি আগে বুঝাই, এরপরে হচ্ছে আমরা টেক্সটে যাব। তাহলে বুঝতে পারতেছেন যে আমরা বললাম হচ্ছে যে সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চরম ক্ষমতা, প্রতিটা রাষ্ট্র সমান। এখন প্রতিটা রাষ্ট্রে এ সমান, বি সমান, সি সমান, প্রতিটা রাষ্ট্র যদি সমান হয়ে যায়, তখন সবাই কেন শান্তিপূর্ণভাবে একটা সহাবস্থান বর্তমান বিশ্বে দেখা যায়। কারণটা হচ্ছে যে বর্তমানে সরাসরি হচ্ছে, যেমন ধরুন আমার হচ্ছে রাশিয়া থেকে আপনার সার লাগবে বা অস্ত্র লাগবে, তো আমি রাশিয়ার সাথে ঝামেলা করব না। আবার আমি ইউএসের সাথে হচ্ছে আমার এক্সপোর্ট করা লাগবে গার্মেন্টস, সো আমি ইউএসের সাথে ঝামেলা করব না।
আমি ইউএতে হচ্ছে প্রচুর ম্যান পাওয়ার হচ্ছে দেই, ইউএর সাথে ঝামেলা করলে সে ম্যান পাওয়ার নিবে না, তাহলে আমি ইউএর সাথে ঝামেলা করবো না। মূলত আমাদের বহুপাক্ষিক যে প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলো মেনটেন করতে গিয়ে সবাই একটা সাম্যাবস্থায় চলে আসছে। এই জন্য অনেক রাষ্ট্রের মধ্যে কি সমস্যা হয় না। তাহলে যেই রাষ্ট্রগুলো হচ্ছে এই সাম্যাবস্থায় পৌঁছাতে পারে নাই, সেই রাষ্ট্রগুলোর মধ্যে হচ্ছে এখনও সমস্যা বিদ্যমান আছে। যেমন ধরুন হচ্ছে আপনার ইউএসএ এবং চীনের কথা চিন্তা করি। দেখেন ইউএসের যেরকম একটা বলয় আছে, চীনেরও বলয় আছে। ইউএসএ চীনের উপর খুব একটা নির্ভরশীল না, চীনও ইউএর সাথে সম্পর্ক রাখতে ওটা প্রয়োজন নাই। ওদের মধ্যে কিন্তু প্রায় একটা দ্বন্দ্ব দেখা যায়। এখন দেখেন, এখন ঠিক আগের যুগের একটা চিন্তা ভাবনা করি, মানে অনেক আগের মানুষ প্রথমে থাকতো একা একা, সবাই সলো থাকতো এবং সবাই সবার সাথে কী করতো, মারামারি করতো, সবার খাবার চুরি করে খাইতো। পরবর্তী সময়ে যখন বুঝতে পারলো যে না এটা আমাদের জন্য সমস্যা, তখন ওরা কী করছে, সবাই একসাথে মিলেমিশে খাওয়া শুরু করছে। এইভাবে হচ্ছে প্রতিটা নৈরাজ্যবাদী সমাজে একটা সময় বুঝতে পারে যে ওই মারামারি করলে আমারই লস। তখন সবাই একটা সাম্যাবস্থায় এসে নৈরাজ্যটা বাদ দিয়ে বলে একটা সেন্ট্রাল অথরিটি আমরা বিল্ড করি এবং সেই সেন্ট্রাল অথরিটির কথা আমরা শুনে চলি। যেমন বর্তমানে সেন্ট্রাল অথরিটি ধরা হচ্ছে আপনার ইউএনকে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, যেমন এখন হচ্ছে আপনার ইউএসএ, ইসরায়েল, তারপর গাজা। দেখেন ইসরায়েল হচ্ছে গাজাতে মানুষ মারতেছে এবং ইউএনের কোনো কথা শুনতেছে না ইউএসের জন্য। তাহলে দেখেন এখন মূলত যে এখন অ্যানার্কিক্যাল সোসাইটিটা এই জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে বর্তমান বিশ্বে আসলে কেউ ওকে মানতেছে না। যেমন ইসরায়েল হচ্ছে এখন হামাস নেতাকে মেরে ফেলছে, এখন ইরান হচ্ছে এটা অ্যাটাক করবে। তার মানে এখানে কোথাও হচ্ছে ইউএন মাথা কামাইতে পারতেছে না, এখানে ইউএসএ সাপোর্ট দিচ্ছে, এখানে চীন এবং রাশিয়া সাপোর্ট দিচ্ছে ইরানকে। তাহলে এই যে দেখেন একটা কেন্দ্রীয় ব্যবস্থা হিসেবে ইউএনের পতন ঘটছে। তার মানে বর্তমানে হচ্ছে একটা অ্যানার্কিক্যাল সোসাইটি ব্যবস্থা ক্রিয়েট হয়ে গেছে। আপনি পরীক্ষায় আসলে এই ইস্যুটা অ্যাড করে দিবেন, মানে ইসরায়েল ইস্যুটা অ্যাড করে দিবেন এই অ্যানার্কিক্যাল সোসাইটিতে। ওকে, এখন দেখেন ব্রিটিশ দাস, এখন আমরা দেখি পরীক্ষা যদি প্রশ্ন হিসেবে আসে তাহলে আমি কীভাবে লিখব। দেখেন পরীক্ষা যদি আসে আন্তর্জাতিক সম্পর্কে অ্যানার্কিক্যাল সোসাইটির ধারণা আলোচনা করুন, তাহলে এই কেন সম্পর্ক এটা দিয়ে আমি শুরু করতে পারি। এরপর হচ্ছে অ্যানার্কিক্যাল সোসাইটি বলতে আসলে কি বোঝায়, এইটা দিয়ে হচ্ছে আমি কি করতে পারি, আমি একটা ছোট ব্যাখ্যা দিতে পারি এতক্ষণ যেটা বললাম। এবার দেখেন ব্রিটিশ দার্শনিক টমাস হবসের মতে স্বার্থপর হানাহানিতে লিপ্ত সমাজ ব্যবস্থায় মানুষ কেবল নিজের এবং নিজের স্বার্থকে বাঁচাতে ব্যস্ত থাকে। তবে দলবদ্ধভাবে বেঁচে থাকার সুবিধা বুঝতে পেরে সে আবার সামাজিক চুক্তিতে ব্যাক করে। ওই যে বললাম যে একটা সময় মানুষ বুঝতে পারে যে মারামারি করে আমার লাভ নেই, আমার ব্যাক করা লাগবে। এটাকে সোশ্যাল কন্ট্রাক্ট বলো, একটা বইও আছে এটা দিয়ে, ঠিক আছে। যাক এইটা হচ্ছে একটা ছোটোখাটো ব্যাখ্যা দিলেন আপনি অ্যানার্কিক্যাল সোসাইটি নিয়ে। এরপর হচ্ছে আপনি একটা বৈশিষ্ট্য লিখবেন। মূলত এই 4-5টা বৈশিষ্ট্য আপনাকে দেওয়াই লাগবে। সূচনা, বৈশিষ্ট্য, উপসংহার 4 নম্বরের জন্য পারফেক্ট। এখন বৈশিষ্ট্য হচ্ছে কি, দেখেন যে আন্তর্জাতিক সম্পর্কে অ্যানার্কিক্যাল সোসাইটির ধারণা প্রদান করে যে বিশ্বে কেন্দ্রীয় কর্তৃত্ব এবং সার্বভৌমত্বের অভাব আছে। যেহেতু সবাই সার্বভৌম দেশ, সেহেতু কেন্দ্রীয় কোনো সার্বভৌমত্ব কেউ মানতে চায় না। তারপর দেখেন নৈরাজ্যবাদী সমাজে শৃঙ্খলা নেই, শক্তিশালী ক্ষমতা নেই, বিরোধ নিরসন বা আইন প্রয়োগের যথাযথ কর্তৃপক্ষ নাই। যেমন ধরুন এখন ইসরায়েল যে গাজা সমস্যাটা হচ্ছে, এটা সলভ করার জন্য কি নাই, কোনো কর্তৃপক্ষ নাই, ইভেন সলভ করতে পারতেছে না। আন্তর্জাতিক রাজনীতিতে নৈরাজ্য ঠেকাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সৃষ্টি হয়েছে বা যা রাষ্ট্র ব্যবস্থার সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নৈরাজ্য ঠেকানোর জন্য। যেমন ব্যবসায়িক নৈরাজ্য ঠেকানোর জন্য ডাব্লিউটিও হয়েছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে সকল ধরনের সমস্যা মেটানোর জন্য ইউএন হয়েছে, শিশুদের প্রতি নৈরাজ্য ঠেকানোর জন্য ইউনিসেফ হয়েছে। এইভাবে কিছু কিছু প্রতিষ্ঠান দাঁড়া করানোর ফলে আপনার কিছু নৈরাজ্য কন্ট্রোল করা যায়। যেমন ইউএন যে কোনো সফলতা নেই এমন না, আছে। যেখানে টিউএসএ মাথা কামায় সেখানে সফলতা একটু কম, বাট একদমই জিরো এমন না। ইউনিসেফ কিন্তু বাচ্চাদেরকে নিয়ে প্রচুর স্টেপ নিচ্ছে, ডাব্লিউটিও প্রচুর কাজ করতেছে। বাস্তববাদীদের মতে নৈরাজ্যময় বিশ্ব ব্যবস্থা নৈরাজ্যময় বলে রাষ্ট্রের উচিত নিরাপত্তা বৃদ্ধি করা এবং টিকে থাকার জন্য অন্যের উপর ভরসা না করা। এটা নৈরাজ্যবাদের সবচেয়ে বড় ভিত্তি। ব্যালেন্স অফ পাওয়ার ক্রিয়েট করা, এটা মাথায় রাখবেন। প্রতিটা রাষ্ট্র চায় যে ব্যালেন্স অফ পাওয়ার, যে ওর এতগুলো অস্ত্র আছে, আমার এতগুলো অস্ত্র
কী করা লাগবে, বানানো লাগবে। ওর কাছে পারমাণবিক বোমা আছে, আমার কাছে পারমাণবিক বোমা লাগবে। তাহলে এইভাবে হচ্ছে তারা চায় হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট করার জন্য। উদারপন্থীরাও মনে করে আন্তর্জাতিক ব্যবস্থা নৈরাজ্যময়, কিন্তু তাদের মতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে আমরা কী করতে পারি, শৃঙ্খলা নিয়ে আসতে পারি। আমরা আপনার ডেমোক্রেটিক পিস থিওরি পড়বো সামনে, তারপরে হচ্ছে আপনার কমার্শিয়াল পিস থিওরি, যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমি কী করতে পারি, আপনার শান্তি প্রতিষ্ঠা করতে পারি। তারপরে হচ্ছে আপনার আমি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করতে পারি, আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তাহলে দেখেন এখানে 3-4টা পয়েন্ট আপনি দিবেন যে নৈরাজ্যবাদের বৈশিষ্ট্য এবং কীভাবে নৈরাজ্যবাদে কন্ট্রোল করা যায়। এখন দেখেন যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেক রাষ্ট্র নিজ নিজ স্বার্থ রক্ষার জন্য অন্য রাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই প্রতিযোগিতা মানে যুদ্ধ না, ঠিক আছে? এটা হইতে পারে, যেমন ধরেন ভিয়েতনামের সাথে আমার একটা প্রতিযোগিতা আছে, ঠিক আছে, গার্মেন্টস সেক্টরে। এবার আমরা প্রতিযোগিতা মানে যুদ্ধে চলে যাই, এটা এরকম না, এটা ব্যবসায়িক প্রতিযোগিতাও হতে পারে। এইসব রাষ্ট্রসমূহের মধ্যে কোনো কেন্দ্রীয় সর্বোচ্চ কর্তৃপক্ষ লক্ষ্য করা যায় না, যে যত বেশি নিজে পরিশ্রম করে আগাইতে পারে, এটা সিস্টেম। আন্তর্জাতিক সম্পর্কে এই অবস্থায় হচ্ছে নৈরাজ্যবাদী সমাজ বোঝানো হয়েছে। মোট কথা, সমাজের জাতি রাষ্ট্রসমূহের সম্মিলিত ঐক্যমত হলে কেন্দ্রীয় সর্বোচ্চ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা সম্ভব, যার সহায়তায় নৈরাজ্যিক আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রসমূহের সুশৃঙ্খল সম্পর্ক তৈরি করে। এমনটা আমরা দেখি বিরাট বিরাট সমস্যার পরে, যেমন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে হচ্ছে লিগ অফ নেশনস, ঠিক আছে, লিগ অফ নেশনস, এটা হচ্ছে কি সকল রাষ্ট্র একমত হয়েছে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউএন হয়েছে। এই বিশ্বযুদ্ধের পরে সবাই বুঝতে পারে যে কি আমাদের একত্রিত হওয়া লাগবে। আবার সবাই যখন একটা স্ট্যাবলিশমেন্ট বা একটা স্ট্যাবলিশ সিচুয়েশন অনেক বার থাকে, অনেক বছর থাকে, তখন সবাই ইকোনমিক্যালি পাওয়ারফুল হয়ে যায় এবং কেউ কার কথা মানতে চায় না। এই তখনই আস্তে আস্তে নৈরাজ্যবাদের সৃষ্টি হয়। তো আশা করতেছি মোটামুটি বুঝতে পারছেন, লিখতে পারবেন আর কি। এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য যে এই নৈরাজ্যবাদ সিস্টেমটা কি, আপনারা কিন্তু বাসায় বসে পড়াশোনা করা লাগবে।